হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস আর তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আয়ত ঘন মাধ্যমিকের একটি চ্যাপ্টার। ঠিক আছে তো আজকে এটা আমি খুব সুন্দরভাবে তোমাদের কাছে আলোচনা করব খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে তারাও দেখার সুযোগ পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আয়ত ঘন গাদা গাদা সূত্র, সবচেয়ে ইম্পর্টেন্স সূত্রগুলো আমরা মনে রাখবো কি হবে, তাই না? কারণ সূত্র না মনে রাখলে তো আমরা একটা অঙ্ক করতে পারবো না। তাহলে সবচেয়ে আগে আমরা কি করব? সূত্র মনে করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আয়ত ঘন দেখে না, প্রথমে একটা ছবি আঁকা যাক। এই দেখো, এটি হচ্ছে একটি আয়ত ঘন, বা এক্সাম্পল হিসাবে দিতে পারি। দেখো, এটি হচ্ছে আয়ত ঘন। আয়ত ঘনের মধ্যে মনে রাখবে ছটি তল থাকে। কটি তল থাকে? ছটি। অর্থাৎ কি, দেখো, এই একটি তল, এর পিছন দিকে দুটি, তিনটি, চারটি, পাঁচটি, একটি, ছটি তল থাকবে, তাই না? তাহলে তোমাদের মাধ্যমিকে কিছু শর্ট প্রশ্নে এসে থাকে যে আয়তঘনের কতগুলি তল, কতগুলি মাত্রা। মনে রাখবে ছটি থাকবে তল এবং মাত্রা থাকবে তিনটি। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ঠিক আছে তাহলে দেখো, সবচেয়ে প্রথমে শুরু করা যাক আয়তঘনের ক্ষেত্রফল। আয়তঘনের ক্ষেত্রফল। তাহলে দেখো, ক্ষেত্রফল কি করে বার করব? দেখো, আয়তঘনের এটি আরেকটি নাম আছে সমকোণী চৌপল। ঠিক আছে দেখো, তোমরা বুঝতে পারছো ছটি তল। অর্থাৎ দেখো, এই একটি তল, এর পিছন দিকে একটি আছে, অর্থাৎ এটি যেটা দেখতে পাচ্ছ এটি একটি তল। দুটি হলো, এই একটি তল, এদিকে আছে একটি তল, দুই দুই চারটি হলো। আর এই উপরের একটি তল আর এই নিচের একটি তল, অর্থাৎ ছটি তল। বুঝতে পেরেছো তাহলে দেখো, ক্ষেত্রফল কি করলে পেয়ে যাব? ছটি তলের ক্ষেত্রফল বার করতে গেলে আমরা পেয়ে যাব। বলো, বুঝতে পেরেছো? দেখো, সাপোজ এটা নিচ্ছি আমরা দৈর্ঘ্য, এটা নিচ্ছি দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে লিখছি আমরা এ। ঠিক আছে, প্রস্থ, প্রস্থ হচ্ছে ধরো এটি, প্রস্থ হচ্ছে বি, এবং উচ্চতা কি হচ্ছে? দেখো, উচ্চতা হচ্ছে তোমার গিয়ে এটি। ঠিক আছে এটি লিখছি আমরা সি। তাহলে দেখো, দৈর্ঘ্য আমরা নিলাম এ, প্রস্থ দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা নিলাম আমরা সি। আশা করছি বুঝতে পেরেছো। দেখো এরপর, তাহলে এই তলটির ক্ষেত্রফল কি হবে? এই যে এই তলটির ক্ষেত্রফল কি হবে? আমি নাম দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। নামগুলা বড় হাতে দিচ্ছি, গুলিয়ে যাবে না। ঠিক আছে দেখো, তাহলে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ এ বি সি ডি। ঠিক আছে এই এবিসিডির প্রথমে আমরা ক্ষেত্রফল বার করব। এই এবিসিডির ক্ষেত্রফল কি করলে পাবো? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হয়ে যাবে। অর্থাৎ কি, এবি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। বলো, বুঝতে পেরেছো না পারোনি? পেরেছো? এরপর দেখো, এইখানে যে একটা ক্ষেত্রফল আছে, এর অপোজিট সাইডে অর্থাৎ উল্টো দিকেও তো আরেকটি ক্ষেত্রফল আছে, মানে একদম সেম টু সেম একটি তল আছে, তাই না? তাহলে এর যা ক্ষেত্রফল হবে ওদিকের ক্ষেত্রফলটা সেম হবে। বুঝতে পেরেছো তাহলে এটা আমরা টু টু লিখে দিতে পারি, 2ab। দেখো, বুঝতে পেরেছো কিনা? কি কারণে? কারণ এখানে যে ক্ষেত্রফলটা হবে তার বিপরীত দিকও তাই হবে। বুঝতে পেরেছো এরপর দেখো, এটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপর দেখো, এ বি এইচ জি, এই উপরের
উপরের তলটি, বুঝতে পারছো তোমরা ছবির মাধ্যমে? এই উপরের তলটির ক্ষেত্রফল কি করে পাবো? এ আর সি অর্থাৎ দৈর্ঘ্য আর উচ্চতা গুণ করতে গেলে পেয়ে যাব, দেখতে পাচ্ছ? এ সি। এরপর ঠিক সেই রকম যেরকম এখানে এই এ বি সি ডি যেরকম দুটি তল ছিল, ঠিক সেই রকম এখানে এ বি এইচ জি এটাও তো দুটি তলই থাকবে, এটা একটা আর এর বিপরীত দিকে এদিকে নিচের দিকে একটা, তাহলে 2। বুঝতে পেরেছ? সিমিলারলি এই যে ক্ষেত্রফলটা, এরপর ধরো এই যে ক্ষেত্রফলটা জি এ ই ডি, দেখতে পাচ্ছ তো? এই যে ক্ষেত্রফলটা, এর ক্ষেত্রফল কি করে পাবো? এর ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা সি এবং বি এই দুটো গুণ করতে গেলে, অর্থাৎ প্রস্থ এবং উচ্চতা গুণ করলে পেয়ে যাব। সিমিলারলি এটি কটি তল থাকবে? দুটি। বুঝতে পেরেছ? এবার দেখো সবগুলোর থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে? 2 ইন্টু এ বি প্লাস এসি প্লাস বিসি, ঠিক আছে তো? দেখো এটা আমরা পেয়ে গেলাম। এরপর দেখো এখান থেকে আমাদের সূত্র তাহলে আমরা লিখতে পারি এ বি সমান, এ সমান ধরেছিলাম দৈর্ঘ্য, বি সমান ধরেছিলাম প্রস্থ, আর সি সমান ধরেছিলাম উচ্চতা। তাহলে দেখো এখান থেকে সূত্র আবার লিখতে পারি, যদি তোমরা এটি মনে রাখতে পারো তাহলে এটি ভালো, যদি না মনে রাখতে পারো তাহলে এটি লিখতে পারো। 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, সরি 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ বি গুণ আকারে আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস এসি, এ মানে দৈর্ঘ্য, সি মানে উচ্চতা, উচ্চতা প্লাস বিসি প্রস্থ ইন্টু উচ্চতা। এই দেখো তোমাদের একটি সূত্র বেরিয়ে গেল। এই সূত্রটি হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে তো? আমি তোমাদেরকে আগে সূত্রগুলো বুঝাচ্ছি, তারপর কিন্তু অঙ্ক করব। সব সূত্র আগে তোমরা বুঝে নাও, সূত্র কিভাবে আসছে সেটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মুখস্থ করতে গেলে আমরা অনেক সময় মুখস্থ কতই করবো, মুখস্থ অত মুখস্থ করা সম্ভব নয়। জাস্ট যদি ফরম্যাটটা একটু ভালো করে বুঝে যায় তাহলে কোনো প্রবলেমই হবে না। তাহলে দেখো কি, এটা 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 কিন্তু ক্ষেত্রফল, এটা কার সূত্র? এটা হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? আয়তঘনকের ক্ষেত্রফল। কি হলো? 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা। দেখো এটি আমাদের একটি সূত্র বেরিয়ে গেল। কার সূত্র বেরিয়ে গেল? ক্ষেত্রফলের সূত্রটা বেরিয়ে গেল। বলো বুঝতে পেরেছো কিনা? আশা করছি কোনো জায়গায় ডাউট থাকবে না, ঠিক আছে তো? এরপর তোমাদের একটা মনে রাখতে হবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা যে রুমের মধ্যে থাকি সেই রুমের মধ্যে বা কোনো একটা বাড়ি আছে, সেই ওর তো 4 দেওয়াল থাকবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র মনে রাখবে, এটা সবার ক্ষেত্রে সেম, আয়তঘন বা বলে দেবো পরে আরো। চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি হবে? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। কি হলো? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। বুঝতে পেরেছ? দেখো এরপর আমরা ভূমির পরিসীমা লিখলাম। আয়তক্ষেত্রের পরিসীমা আলাদা হয়, বর্গক্ষেত্রের পরিসীমা আলাদা হয়, এই জন্য আমরা পার্টিকুলারলি লিখলাম না। কেন? যদি প্রশ্নে যদি আয়তক্ষেত্র থাকে তখন আয়তক্ষেত্রের পরিসীমা লিখবো। আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার জায়গায় আয়তক্ষেত্রের পরিসীমা লিখবো 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। যদি বর্গক্ষেত্র থাকে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা লিখবো। বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য।
তখন পরিসীমার জায়গায় লিখো 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য গুণিত উচ্চতা। ব্যাস সূত্র বের করলে আমাদের কি সেটি আয়তক্ষেত্র থাক বা বর্গক্ষেত্র থাক, চার দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা বের করতে পেরে যাব। আশা করছি কোনো জায়গাতে তোমাদের ডাউট থাকা উচিত নয়। বুঝতে পেরেছো? চলো এরপরে সূত্র চলে আসি। তিন নম্বর সূত্র হচ্ছে আয়তন, অর্থাৎ আয়তঘনের এখন চলছে। বুঝতে পারছো তো? আয়তঘনের আয়তনটা বার করব। আয়তন কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। অর্থাৎ কি এটার যে আয়তনটা কি করে পাবো? এই যে দৈর্ঘ্য আর এই যে প্রস্থ আর এই যে উচ্চতা, এই তিনটি গুণ করতে গেলে কি মোট কতটা জায়গা জুড়ে আছে সেটি আমরা পেয়ে যাব, অর্থাৎ আয়তনটা পেয়ে যাব। ঠিক আছে তো? কি বললাম? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এরপর দেখো তোমাদের অনেক সময় কি হয়, প্রশ্নে একটু আলাদা একটু ঘুরিয়ে দিয়ে দেয়, তখন আমরা কি হয়ে যায় অনেক সময় ঘাবড়ে যাই। ঘাবড়াবার কিচ্ছু নেই। তোমরা জানো দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে হচ্ছে আবার কি ক্ষেত্রফল, মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দেখো তো এই জায়গায় আমরা ক্ষেত্রফল লিখতে পারি কি? তাহলে দেখো প্রশ্নে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর যদি আয়তন বার করতে বলে, তাহলে উচ্চতার সঙ্গে গুণ করতে গেলে পেয়ে যাব। বুঝতে পেরেছো তো? কেন? কারণ দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানেই তো হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এর জায়গায় ক্ষেত্রফল লিখে দিয়েছি, উচ্চতার জায়গায় উচ্চতা লিখে দিয়েছি। বুঝতে পেরেছো? এগুলো গুলিয়ে যাবে না, কারণ পরীক্ষায় এইরকম একটু ঘুরিয়ে দিয়ে দেয়, অনেক সময় আমাদের মাথার মধ্যে গুলিয়ে যায়। গুলাবে না, একদম সোজা জিনিস। কি ক্লিয়ার তো? চলো এরপর দেখো কর্ণ। কর্ণ দেখো, কর্ণ মানে কি জানি বুঝতে পারছো তো? এই যে ডি ডি বিন্দু থেকে এই যে এইচ বিন্দু, ডি বিন্দু থেকে এইচ বিন্দু, এটি হচ্ছে আমাদের কর্ণ। এই ডি থেকে যে এইচ বিন্দু হচ্ছে এটি হচ্ছে আমাদের কর্ণ। ঠিক আছে তো? কর্ণ কি করে পাবো দেখো, দেখো এই যে আমরা একটা ত্রিভুজ যদি কল্পনা করি, কার মধ্যে? কার মধ্যে? ডি এফ এইচ, এই ত্রিভুজের মধ্যে যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা কি করলে পেয়ে যাব? এই বাহুটা, এই যে এই বাহুটা, এই বাহুটার স্কয়ার আর এই বাহুটার স্কয়ার করতে গেলে এটি পেয়ে যাবো, কারণ এটি একটা হচ্ছে অতিভুজ। বলো বুঝতে পেরেছো তো? এই বাহুটি আর এই বাহুটির স্কয়ার করতে গেলে কি এই বাহুটার স্কয়ার পেয়ে যাবো, অতিভুজ স্কয়ার পেয়ে যাব। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে দেখো ডিএইচ স্কয়ার সমান সমান কি করলে পেয়ে যাব আমরা? এই ডিএফ তার স্কয়ার প্লাস এফ এইচ তার স্কয়ার। দেখো ছবির মধ্যে তোমরা বুঝতে পারছো আশা করছি। ঠিক আছে তো? এরপর দেখো ডিএফ এর মানটা আমরা কি করে পাবো, অর্থাৎ এই মানটা কি করে পাবো? দেখতে পাচ্ছ এইখান থেকে বিসি, বিসি এর মানটা আমরা কি ধরেছিলাম? এ। বিসি এর মানটা কি ধরেছিলাম? এ। এবি মানে এ, তাহলে ডিসিও হচ্ছে এ। আবার দেখো এই মানটা আমাদের কি কি ধরেছিলাম? এইটা হচ্ছে বি, এই মানটা কি হচ্ছে? এফসি কি হচ্ছে? বি। বুঝতে পারছো তো? তাহলে এই মানটা কি করে পেয়ে যাব? এই মানটা পেয়ে যাব এ স্কয়ার প্লাস বি স্কয়ার করতে গেলে
এইটার মানটা পেয়ে যাব। তাহলে দেখো ডিএফ কি করে পাবো, ডিএফ এর মানটা যদি আমরা বার করতে চাই, দেখো ডিএফ স্কোয়ার সমান আমরা কি পেয়ে যাব, এটার স্কোয়ার অর্থাৎ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এইটা তো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এই ক্ষেত্রে এর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজটা কি করে পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে গেলে অতিভুজটা পেয়ে যাব। বুঝতে পেরেছো তো? এরপর দেখো এই যে এইচএফ, এইচএফ এর মানটা কি বলেছিলাম, সি, এইচএফ এর মানটা কি হচ্ছে সি। তাহলে দেখো ডিএফ এর জায়গায় এটা লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এফ এইচ এটা কি লিখতে পারি প্লাস সি তার স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে ডিএইচ সমান সমান কি হয়ে গেল, রুট ওভার, বর্গ ছিল এদিকে নিয়ে গেলাম বর্গমূল হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা পেয়ে গেলাম। তাহলে দেখো এখান থেকে আমরা আবার সূত্র লিখতে পারি কি, এটাকে আবার যদি আমরা লিখি এ মানে হচ্ছে দৈর্ঘ্য, বি মানে হচ্ছে তাহলে দেখো কর্ণের কর্ণের সূত্র কি পেয়ে গেলাম, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা আমরা পেয়ে গেলাম কার সূত্র, কর্ণের সূত্র আমরা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? তাহলে দেখো আয়তঘনের এই চারটি সূত্র, এরপর দেখো ঘনকের চারটি সূত্র আছে। দেখো আচ্ছা আয়তঘনকের তো উদাহরণগুলো দেওয়া হলো না। আয়তঘনকের উদাহরণ হচ্ছে এই যে তোমাদের যে পেন্সিল বক্স আছে ওটি হবে, এই যে ডাস্টার আছে এটি হবে, তাছাড়া তোমার যে বিভিন্ন রকম বক্স থাকে সেই বক্সগুলি হবে, তাই না? ওগুলা এবার দেখো ঘনক, ঘনকের উদাহরণ লুডুর ছক্কা। বুঝতে পেরেছো তো? লুডুর ছক্কা এটি হচ্ছে ঘনকের একটি উদাহরণ। অর্থাৎ কি ঘনক মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি সমান হবে। কি বললাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি সমান হবে। বুঝতে পেরেছো তো? অর্থাৎ কি দৈর্ঘ্য হবে এ, প্রস্থ হবে এ, আর উচ্চতাও হবে, উচ্চতা যদি এটা ধরি উচ্চতাও হবে এ, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি হবে এ এ এ। বুঝতে পেরেছো? তাহলে দেখো সবচেয়ে আগে কি বার করব, সবচেয়ে আগে আমরা বার করছি ক্ষেত্রফল, এক নাম্বার দিয়ে ক্ষেত্রফল। এটা হচ্ছে একটা ঘনক, সবচেয়ে আগে কি বার করছি আমরা, ক্ষেত্রফল। দেখো একটি বাহু, এখানে দেখো ছটি তল থাকবে, আর ছটি তলের ক্ষেত্রফলটাই হবে কি সমান হবে, কারণ ছটি তল বললাম তো একটু আগে। তাহলে দেখো একটি তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে, বাহু গুণিত বাহু, একটি তলের ক্ষেত্রফল কি হয়ে গেল, বাহু গুণিত বাহু। এরপর দেখো একটি তলের কিন্তু, হ্যাঁ না, বাহু মানে তো এ, তাহলে ছটি তল আছে, মোট কটি তল আছে ছটি, তাহলে ছটি তলের কত হবে 6, আর গুণ করব
বুঝতে পেরেছো তো? এরপর দেখো এটিকে আমরা শর্টকাটে কি লিখতে পারি, 6a স্কোয়ার। 6a স্কোয়ার কি করে পেলাম, বাহু মানে তো a, তাহলে বাহু বাহু গুণ করলে বাহু স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার, 6a স্কোয়ার। তাহলে দেখো ক্ষেত্রফলের মানটা আমরা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো তো? ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটা হচ্ছে ঘনকের ক্ষেত্রফল, মানে ঘনকের সব বাহুর আর কি। ঠিক আছে তো? যদি একটি তলের বলে তাহলে একটি তলের ক্ষেত্রফল কি হবে, একটি তলের ক্ষেত্রফল হবে বাহু গুণিত বাহু। আর যেহেতু ছটি তল আছে ওই জন্য ছটি তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু গুণিত বাহু। ঠিক তো? এরপর দেখো চার দেওয়ালের ক্ষেত্রফল। চার দেওয়ালের ক্ষেত্রফল সেম যেটা সমকোণী চৌপলের ক্ষেত্রে বললাম, কি বললাম, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এখানে যেহেতু এটা আয়তক্ষেত্র, যদি ঘন হয় তাহলে ভূমির পরিসীমা কি হবে, 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু ইন্টু উচ্চতা। বুঝতে পেরেছো তো? কি বললাম, ভূমি পরিসীমা কি হবে, এই চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, ভূমি পরিসীমা ইন্টু উচ্চতা। ভূমি পরিসীমা একটু আগে বললাম কি হবে, বড় ক্ষেত্রে ভূমি পরিসীমা 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু গুণিত উচ্চতা। বুঝতে পেরেছো? 4 ইন্টু বাহু ইন্টু উচ্চতা, এটি হয়ে গেল চার দেওয়ালের ক্ষেত্রফল। এরপর দেখো এটা হয়ে গেল আমার 2 নম্বর সূত্র। এরপর দেখো 3 নম্বর সূত্র। আয়তন। আয়তন কি বললাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তো যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি সমান, অর্থাৎ কি হবে, বাহু গুণিত বাহু গুণিত বাহু। বাহু গুণিত বাহু গুণিত বাহু। আবার এটাকে আমরা কি লিখতে পারি, a ইন্টু এ ইন্টু এ সমান সমান a কিউব। তিনটি এ আছে এই জন্য হয়ে গেল কি a কিউব। বুঝতে পেরেছো? এটা হয়ে গেল ঘনক, এই ঘনকের আয়তন। ঠিক আছে। এরপর দেখো আরেকটা কি আছে, চারটি সূত্র বললাম, এই চারটি সূত্র মনে রাখলে হয়ে যাবে। আরেকটা সূত্র কর্ণ। দেখো যেরকম আমি ভেঙে ভেঙে করিয়েছিলাম ইয়ার ক্ষেত্রে, সমকোণী চৌপলের ক্ষেত্রে, এখানেও ঠিক সেরকম যদি ভেঙে ভেঙে করি সেই অতটা সময় লাগবে। একই রকম নিয়ম। কি হবে, কর্ণ হবে রুট ওভার বাহু স্কোয়ার সমকোণী চৌপলে কি হয়েছিল, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এখানে কি হবে, রুট ওভার বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার। বুঝতে পেরেছো তো? এরপর দেখো তিনটি বাহু আছে, এই জন্য আমরা কি লিখতে পারি, 3 বাহু স্কোয়ার। বুঝতে পেরেছো তো? এবার দেখো বাহু স্কোয়ার বর্গমূল হয়ে যাবে, বাহু স্কোয়ার এটাকে বর্গমূল হতে গেলে জাস্ট একটি বাহু, √3। এবার দেখো বাহুর জায়গায় আমরা a লিখতে পারি, a√3। এটি হয়ে গেল আমাদের কি কর্ণের সূত্র, a√3। দেখো বুঝতে পেরেছো কিনা, আশা করছি তোমাদের কোনো জায়গাতে ডাউট থাকা উচিত। আচ্ছা দেখো অনেক সময় কি হয়, তোমাদের একটু ঘুরিয়ে দিয়ে দেয় পরিসীমা। এবার তোমরা বলবে যে তাহলে আমরা তো পরিসীমা সূত্র নেই, তোমাদের মাধ্যমিক বইয়ে পরিসীমা সূত্র নেই। তাহলে দেখো পরিসীমা কি করে পাবো, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি আমরা পরিসীমা বার করি, দেখো পরিসীমা যদি আমরা বার করি, পরিসীমা কি আমরা জানি 4 গুণিত বাহু, 4 গুণিত বাহু, তাই না?
বুঝতে পেরেছো? 4 ইন্টু বাহু। আশা করছি কোনো অসুবিধা হবে না। এরপর যেহেতু 6টি বাহু, 6টি তল আছে, এটা হচ্ছে একটি তলের বর্গক্ষেত্রের একটি তলের এটি হচ্ছে পরিসীমা। তাহলে 6টি তলের কত হবে? ইন্টু 6, 24 গুণিত a, অর্থাৎ 24 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য করতে গেলে কি একটা আমাদের ঘনকের পরিসীমা পেয়ে যাব। অনেক সময় এসে থাকে তোমাদের, তোমরা হয়তো ঘাবড়ে যাও, বাবা এটা তো আমরা কোনোদিন করিনি, তাহলে কিভাবে করব? এই হচ্ছে তার নিয়ম। বুঝতে পেরেছো? চলো, যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আমি আজকে তোমাদের শুধুমাত্র সূত্রগুলো সবগুলা রিভাইজ করে দিলাম। পরের দিন আমি তোমাদের যে আয়তঘনের যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো নিয়ে আসবো। ঠিক আছে? অবশ্যই যদি ভালো লাগে তো শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। যদি না করে থাকো তো তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করতে গেলে তারাও দেখার সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে? তো ভালো থেকো। আমি তোমাদের জন্য নতুন নতুন আবার অনেক ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।